ঐতিহাসিক এবং সমসাময়িক পরিস্থিতিতে অক্ষমতা ও অন্তর্ভুক্তিকরণ, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ ডিসেবিলিটি অ্যান্ড ইনক্লুশন, অথবা বলা যেতে পারে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কতগুলি দৃষ্টিভঙ্গি বা মডেল। ঐতিহাসিক এবং সমসাময়িক পরিস্থিতিতে অক্ষমতা ও অন্তর্ভুক্তিকরণ, হিস্টোরিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি পার্সপেক্টিভ অফ ডিসেবিলিটি অ্যান্ড ইনক্লুশন। বিশেষ শিক্ষার ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই সেগুলোকে কতগুলি যুগে ভাগ করা হয়েছে। যেমন এক হচ্ছে বর্জন বা পরিত্যাগের যুগ, বর্জন বা পরিত্যাগের যুগ, দ্য এরা অফ এক্সক্লুশন অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট, দ্য এরা অফ এক্সক্লুশন অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট। বর্জন, এক্সক্লুশন অ্যান্ড পরিত্যাগ মানে অ্যাবান্ডন প্রাচীনকালে অতি অমানবিক ছিল। প্রাচীনকালে মনে করা হতো যে শিশুরা প্রতিবন্ধিতা নিয়ে জন্মেছে তারা পূর্বজন্মের পাপের ফলে জন্মেছে, তারা পূর্বজন্মের পাপের ফলে জন্মেছে, সেই জন্যই এই অবস্থায় তারা এসেছে। তাই তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কোনো কোনো জায়গায় তাদের হত্যা করা হতো, জলে ভাসিয়ে দেওয়া হতো, এমনকি জীবন্ত পুড়িয়ে মারা হতো। গ্রিক সভ্যতায় এই শিশু হত্যাকে অপরাধ বলে মনে করা হতো না, কারণ এটা হচ্ছে নির্মমতা নয়, ঈশ্বরের কাছে তাদের উৎসর্গ করা, স্যাক্রিফাইস টু দ্য গড। এই প্রথা প্রাচীন রোম, ইজিপ্ট, ব্যাবিলন ও অন্যান্য ইউরোপীয় দেশেও প্রচলিত ছিল। প্রাচীন গ্রিসের স্পার্টাতে প্রতিবন্ধী শিশুকে জন্মের পরেই তাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করা হতো, কারণ তারা দেশরক্ষার প্রয়োজনে যুদ্ধে অংশগ্রহণ করতে পারত না। কিন্তু প্রতিবন্ধী শিশুকন্যাদের বাঁচিয়ে রাখা হতো সৈন্যদের ব্যবহারের জন্য। 2. কৌতুক কাজে ব্যবহারের যুগ, কৌতুক কাজে ব্যবহারের যুগ বা দ্য এরা অ্যাজ এ সাবজেক্ট অফ অ্যামিউজমেন্ট, দ্য এরা অফ দ্য সাবজেক্ট অফ অ্যামিউজমেন্ট। বর্জন বা পরিত্যাগ পর্বের পর বিশেষ শিশুদের হত্যা না করে শিকার করে নেওয়া হতো। প্রদর্শনী বা সার্কাস বা অন্যান্য কাজে তাদের ব্যবহার করা হতো। বিভিন্ন প্রদর্শনী বা সার্কাস বা অন্যান্য কাজে তাদের ব্যবহার করা হতো। হতভাগ্য প্রতিবন্ধীদের দিয়ে অর্থ উপার্জন করানো হতো, হতভাগ্য প্রতিবন্ধীদের দিয়ে অর্থ উপার্জন করানো হতো। যেমন বহু বিকলাঙ্গ শিশুকে ভিক্ষার কাজে এবং বেশ্যাবৃত্তিতে দাস প্রথায় নিয়োজিত করা হতো। বহু বিত্তবান পরিবারে এইসব প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের রাখা হতো পরিবারের এবং অভ্যাগতদের আনন্দবর্ধনের কাজে। এদেরকে জোকারের মতো করে ব্যবহার করা হতো। সার্কাসে এদের দিয়ে কৌতুক উৎপাদন করা নিত্যদিনের ঘটনা হয়ে দেখা যেত। রোমে এদের ক্রয় বিক্রয়ের জন্য একটি বাজার সৃষ্টি হয়েছিল। 3. নিষেধাজ্ঞা, আইনি বৈষম্যকরণ এবং ডাইনিবিদ্যার যুগ, নিষেধাজ্ঞা, আইনি বৈষম্যকরণ এবং ডাইনিবিদ্যার যুগ, দ্য এরা অফ প্রহিবিশন, লিগাল ডিসক্রিমিনেশন অ্যান্ড উইচক্রাফট, দ্য এরা অফ প্রহিবিশন, লিগাল ডিসক্রিমিনেশন অ্যান্ড উইচক্রাফট। এই সময় বাইবেল ছিল নীতি নির্ধারক। বাইবেলের অনুশাসনে কথা বলে চার্চ নিদান দেয় যে অসমর্থ বা অক্ষম বা প্রতিবন্ধী মানুষেরা অপবিত্র, তাদের সমাজের পবিত্র অঙ্গনে প্রবেশের কোনো অধিকার নেই। চার্চের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইউরোপীয় শাসকগণ আইন প্রণয়ন করে বহু ক্ষেত্রে অক্ষম ব্যক্তিদের সমাজ জীবন থেকে যে কোনো কাজে তাদেরকে সরিয়ে রাখত, বাধাদানে সচেষ্ট হয়। পরবর্তীকালে অষ্টাদশ শতকের শেষ ভাগে ইউরোপীয় সমাজে ডাইনিবিদ্যার বিশ্বাস দেখা যায়, ডাইনিবিদ্যার বিশেষ বিশ্বাস দেখা যায়, অর্থাৎ উইচক্রাফট এটা দেখা যায়। আমাদের দেশেও ডাইনিবিদ্যার বিশ্বাসীর সংখ্যা কম ছিল না, এমনকি ডাইনি অপবাদে পুড়িয়ে মারার ঘটনা নিতান্ত বিরল নয়। মনে করা হয় এই প্রতিবন্ধিতার পেছনে কোনো দুরাত্মার হাত আছে। এইসব অক্ষম অসমর্থ ব্যক্তিদের মধ্যে অবস্থান করে তাদের অপবিত্র করে দিচ্ছে এই ডাইনিরা। ডাইনি অপবাদে ইউরোপের কত নিরীহ নারী অক্ষম ব্যক্তিকে শুলে চড়ানো হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। প্রাচ্যে প্রতিবন্ধীদের মেরে ফেলা হতো না বটে, কিন্তু তারা সমাজ জীবনে চরম দুঃখ কষ্ট অবহেলায় মারা যেত। গৌতম বুদ্ধ প্রথম দিকে প্রতিবন্ধীদের শিক্ষার গুরুত্বের কথা স্বীকার করেননি, কিন্তু পরবর্তী যুগে তিনি প্রতিবন্ধীদের মঠ ও প্রবেশের অধিকার সুনিশ্চিত করেন। আর সহানুভূতি প্রদর্শন, সেবাকেন্দ্র এবং বিশেষ প্রতিষ্ঠান স্থাপন পর্ব, দ্য এরা অফ সিম্প্যাথি, অ্যাসাইলাম অ্যান্ড ইনস্টিটিউশনালাইজেশন। খ্রিস্টীয় যুগের দ্বিতীয় পর্বে মনে করা হয় যে প্রতিবন্ধী শিশুরা পাপাত্মা নিয়ে জন্মগ্রহণ করেছে, তারা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত, তাই নিন্দার পরিবর্তে তারা সহানুভূতি এবং সেবা পাওয়ার যোগ্য। এদের জন্য আলাদা আলাদা পরিচর্যা দরকার, সেবাকেন্দ্র ও সেবা প্রতিষ্ঠান দরকার, মানে অ্যাসাইলাম দরকার। শুরু হয় মানসিক হাসপাতাল প্রতিষ্ঠা। লন্ডনে প্রতিষ্ঠা হয় হসপিটাল অফ সেন্ট মেরি অফ বেথলেহেম। 1630 সালে প্যারিসে নারী পুরুষদের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ইতিহাসের পরের পর্বে নবজাগরণের মানসিকতায় অসমর্থ, অক্ষম, ব্যতিক্রমী শিশুদের সেবা এবং শিক্ষা নানা পর্যায়ে এগিয়ে চলে। প্রথম পর্যায়ে সম্পূর্ণ পৃথক বিচ্ছিন্ন অবস্থানে এদেরকে রাখা হতো, আইসোলেটেড সেটিংসে রাখা হতো। শিশুদের বিশেষ শিক্ষার ব্যবস্থা করা হয়। এরপর অষ্টাদশ শতকের মধ্যভাগে এদের সঙ্গে যুক্ত হয় জ্ঞানদীপ্তি আন্দোলন বা এনলাইটমেন্ট মুভমেন্ট। এর পরবর্তীকালে অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে এদের সঙ্গে যুক্ত হয় জ্ঞানদীপ্তি আন্দোলন বা এনলাইটমেন্ট মুভমেন্ট। এর ফলে বিশেষ শিক্ষার জন্য সমগ্র ইউরোপ, আমেরিকা, কানাডার মূক ও বধির এবং মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আচ্ছা, পেড্রো পন্সি ডি লিওন একজন স্প্যানিশ সাধু প্রথম হিয়ারিং ইম্পেয়ারদের জন্য, মানে বধিরদের জন্য স্পেনে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন 1555 খ্রিস্টাব্দে। পেড্রো পন্সি ডি লিওন একজন স্প্যানিশ সাধু প্রথমে তিনি বধিরদের জন্য স্পেনে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন 1555 খ্রিস্টাব্দে, অর্থাৎ এটা হচ্ছে হিয়ারিং ইম্পেয়ারদের জন্য বিদ্যালয়। এরপর স্পেনে জন পাবলো বনেট 1620 খ্রিস্টাব্দে তিনি লিপ রিডিং পদ্ধতি আবিষ্কার করেন। এই সমস্ত বধিরদের জন্য, মানে হিয়ারিং ইম্পেয়ারদের জন্য লিপ রিডিং পদ্ধতি আবিষ্কার করেন। সেটা হচ্ছে স্পেনে জন পাবলো বনেট 1620 খ্রিস্টাব্দে লিপ রিডিং পদ্ধতি আবিষ্কার করেন।
এরপর স্যামুয়েল হেনিকে তিনি জার্মানির লিপজিগ শহরে এই হিয়ারিং ইম্পেয়ারদের জন্য বা বধিরদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করেন এবং লিপ রিডিং পদ্ধতির সাহায্যে তিনি বাচন ক্ষমতার উপর যোগ। আমেরিকাতে বধিরদের শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে প্রথম ছিলেন হচ্ছে গ্রাহাম বেল এবং হেলেন কেলার। এদের অবদান ছিল বিশেষ উল্লেখযোগ্য। গ্রাহাম বেল সর্বপ্রথম শ্রবণ যন্ত্রের সাহায্যে বধিরদের পাঠদানের সূচনা করেন। গ্রাহাম বেল সর্বপ্রথম শ্রবণ যন্ত্রের মাধ্যমে বধিরদের শিক্ষা কর্মসূচিতে তাদের যোগ দেওয়ান। আর হেলেন কেলার ছিলেন অন্ধ ও বোবা শিক্ষক। তিনি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য মৌখিক কিছু সংযোগ পদ্ধতি আবিষ্কার করেন। দৃষ্টিহীনদের জন্য শিক্ষা, স্পেশাল এডুকেশন ফর দ্য ব্লাইন্ড। দৃষ্টিহীনদের জন্য বিশেষ শিক্ষার প্রথম প্রচেষ্টা শুরু হয় ফ্রান্সে। ভ্যালেন্টাইন হ্যানি অন্ধদের জন্য প্রথম একটি বিদ্যালয় স্থাপন করেন। প্যারিসে একটি বিদ্যালয় স্থাপন করেন, তার নাম ছিল ন্যাশনাল ইনস্টিটিউট। ভ্যালেন্টাইন হ্যানি তিনি শিক্ষাক্ষেত্রে দৃষ্টিহীনদের জন্য, ভিজুয়াল ইম্পেয়ারদের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট নামে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন। লুইস ব্রেলি এই মহিলা শিক্ষাবিদ তিনি এই ফ্রান্সে সর্বপ্রথম এমবসড ডটের মাধ্যমে তিনি ব্রেল যন্ত্র আবিষ্কার করেন এবং ব্রেন বর্ণমালা শেখাবার চেষ্টা করেন। লুইস ব্রেলি তিনি একজন ফরাসি মহিলা, তিনি এই ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন। তার তো তৈরি পদ্ধতি ব্রেল মেথড নামে পরিচিত, ব্রেল মেথড বা ব্রেল পদ্ধতি নামে পরিচিত। আচ্ছা, মেন্টালি রিটার্ডেড চিলড্রেন তাদের জন্য যে শিক্ষা প্রচেষ্টা শুরু হয় সেটা হচ্ছে ফ্রান্সে শুরু হয়। আচ্ছা, ডক্টর এডওয়ার্ড সেগুইন তিনি প্রথম মনোবিদ ছিলেন যিনি এই মেন্টালি রিটার্ডেড এর জন্য তিনি শিক্ষা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। সেগুইনের পদাঙ্ক অনুসরণ করে ইটালির মনোবিদ মাদাম মন্তেসরি এবং বেলজিয়ামের ওভিড ডেকরলি মানসিক প্রতিবন্ধীদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করেন। মাদাম মন্তেসরি এবং বেলজিয়ামের ওভিড ডেকরলি তিনি মানসিক প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় স্থাপন করেন। আচ্ছা, বিশেষ শিক্ষার ইতিহাসে আধুনিক যুগ। আচ্ছা, এরপরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে মডেল আসে সেটা হচ্ছে রাইট বেসড মডেল বা অধিকার ভিত্তিক শিক্ষা বা রাইট বেসড মডেল। সেখানেই প্রথম ইনক্লুসিভ এডুকেশনের ধারণা প্রকাশ্যে আসে। অর্থাৎ একজন বিশেষ প্রতিবন্ধী শিশুর ততটাই অধিকার আছে যতটা কিনা একটা সাধারণ শিশুর আছে। এই জন্য প্রত্যেকের সঙ্গে একটা সমতা বিধানের চেষ্টা করা হয়েছে। রাষ্ট্র সরাসরি আইনগতভাবে হস্তক্ষেপ করে তাদের সমতা বিধানের চেষ্টা করে, তার জন্য বিভিন্ন রুলস রেগুলেশন তৈরি করে, আইন প্রণয়ন করে তাদের বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করে, কি তাদের একত্রীকরণ বা মেন স্ট্রিমিংয়ের উদ্দেশ্য পূরণ করে। ইনক্লুসিভ এডুকেশনের শিক্ষার কতগুলি মডেল। পেডাগজি অ্যাক্রস কারিকুলাম ফর দ্য ইনক্লুসিভ এডুকেশন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য পাঠক্রমে শিক্ষণ বিজ্ঞান। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য পাঠক্রম বা পেডাগজি অ্যাক্রস কারিকুলাম ফর ইনক্লুসিভ এডুকেশন। এই অন্তর্ভুক্তি শিক্ষার কতগুলি দৃষ্টিভঙ্গির মডেল আমরা পাই, যেমন এক হচ্ছে কারিকুলাম অ্যাপ্রোচেস মডেল, পাঠক্রমিক দৃষ্টিভঙ্গিগত মডেল বা কারিকুলাম অ্যাপ্রোচেস মডেল। এই দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করে বলা যায় যে পাঠক্রম হলো শিক্ষণের ক্ষেত্রে বাধাস্বরূপ যদি এটি অন্তর্ভুক্তিমূলক না হয় এবং এখানে যদি বৈচিত্র্যধর্মী প্রেক্ষাপট থেকে আসা শিক্ষার্থীদের শিক্ষণগত চাহিদা পূরণের উপযুক্ত সুযোগ না থাকে। বিদ্যালয় সংস্কারমূলক কৌশলগত মডেল বা স্কুল ইমপ্রুভমেন্ট স্ট্র্যাটেজিস মডেল। অনেক ক্ষেত্রেই বিদ্যালয় যেভাবে সংগঠিত হয় এবং কর্মক্রিয়া পরিচালনা করে তা অন্তর্ভুক্তিতে বাধা সৃষ্টি করে। আবার দেখা যায় যে বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য কৃতকার্যের উপর অধিক গুরুত্ব দেওয়া হয় এবং যাদের সম্পাদনে যারা দুর্বল তাদের প্রতি ততটা গুরুত্ব দেওয়া হয় না, ফলে তারা যথার্থ শিখন থেকে বঞ্চিত হয়। অক্ষমতার মডেল। অনেক সময় শিক্ষার্থীর শারীরিক বা মানসিক অবস্থা তাকে বাধ্য করে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হতে, ফলে এই ক্ষেত্রে অন্তর্ভুক্তির কোনো সম্ভাবনা থাকে না। অক্ষমতা মডেল বা ডিসেবিলিটি মডেল, এক্ষেত্রে অন্তর্ভুক্তির কোনো সম্ভাবনা থাকে না। শিক্ষণ বৈজ্ঞানিক মডেল বা পেডাগজিক্যাল মডেল। এই মডেল অনুযায়ী শিক্ষার্থী চিকিৎসাশাস্ত্রের দৃষ্টিতে অক্ষম ও তার ভিত্তিতে প্রমাণিত এবং বিষয়টি কার্যকারী শিক্ষণকে ব্যাহত করে। সামাজিক পরিবেশগত মডেল বা সোশিও ইকোলজিক্যাল মডেল। এই মডেলে অনেকটাই পূর্বের মডেলটিকে অনুসরণ করে এবং সমস্যার পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে। এর মূল বক্তব্য হলো শিশু যে কোনো একটি ধরনের বৈচিত্র্যধর্মী পরিবেশ থেকে আসুক, শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য ব্যতি রেখে অংশগ্রহণের ব্যবস্থা করা প্রয়োজন। সামাজিক পরিবেশগত মডেল বা সোশিও ইকোলজিক্যাল মডেল, এখানে বলা হয়েছে যে পরিবেশ থেকেই শিশু আসুক না কেন তাদের ইনক্লুশনটা হচ্ছে জরুরি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আগে শিক্ষার যে মডেলটি প্রচলিত ছিল তার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আগে মানে ইনক্লুসিভ এডুকেশনের আগে যে শিক্ষার মডেলটি বিশেষ শিক্ষায় প্রচলিত ছিল তার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন, অর্থাৎ সমন্বিত শিক্ষা। তাহলে আগে চালু ছিল হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন মানে সমন্বিত শিক্ষা মানে মেন স্ট্রিমিং, পরবর্তীকালে এলো হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা।